ওকে, আমার কথা কি শুনতে পারতেছেন সবাই? জি স্যার, শোনা যায়। জি স্যার, ক্লিয়ার আছে। আচ্ছা, ঠিক আছে, আজকের আলোচনা শুরু করি। তো স্মল রিক্যাপ অফ দ্য লাস্ট 2 ক্লাসেস, আমরা কি কি শিখলাম। ওকে, আচ্ছা, আমরা হলো কোয়ান্টাম অ্যালগরিদমের বিভিন্ন প্রিমিটিভ সম্পর্কে শিখছি। প্রিমিটিভ মানে কি? প্রিমিটিভ মানে হইলো আপনি এমন ভাবে চিন্তা করতে পারেন যে এগুলো হলো কোয়ান্টাম অ্যালগরিদমের বিল্ডিং ব্লক। ঠিক আছে, এগুলা ব্যবহার করে আমরা একটু দাঁড়ান। ওকে, এগুলা ব্যবহার করে আমরা বিভিন্ন কোয়ান্টাম অ্যালগরিদম বানাইতে পারি বলতে আমাদের একটা কোয়ান্টাম অ্যালগরিদমের বিল্ডিং ব্লক হিসেবে এগুলা কাজ করবে। ওকে, তো কি কি প্রিমিটিভ শিখলাম এই পর্যন্ত? একটা জিনিস শিখলাম, সেটা হইলো ওরেকল। আচ্ছা, ওরেকলের আগে মানে আরো একটা ফান্ডামেন্টাল আইডিয়া শিখছি, সেটা হইলো আমরা অনেক অ্যালগরিদমকে হইলো ফাংশন এভালুয়েশনের উই ক্যান ট্রান্সফর্ম এ প্রবলেম ইন টার্মস অফ এভালুয়েটিং এ ফাংশন। ঠিক আছে, তো এই ফাংশন এভালুয়েশন জিনিসটা আমাদের কোয়ান্টাম কম্পিউটার ইমপ্লিমেন্ট করা দরকার। তো কোয়ান্টাম কম্পিউটার ইমপ্লিমেন্ট করার জন্য আমরা যে রাস্তাটা নেই, তো কোয়ান্টাম কম্পিউটারে ফাংশন ইভ্যালুয়েট করতে পারতে হবে। ঠিক আছে, কিন্তু একটা ভেজাল হইলো যে অনেক রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং ফাংশন হইলো রিভার্সিবল না, কিন্তু কোয়ান্টাম কম্পিউটারে আমরা যে অপারেশন গুলা করি ওই সব অপারেশনে রিভার্সিবল বা ইউনিটারি। ঠিক আছে, তো এই ইরিভার্সিবিলিটি থেকে ইরিভার্সিবল ফাংশন থেকে রিভার্সিবল ফাংশন বানাবো কেমনে? তো আমরা একটা টেকনিক ইউজ করি, সেটা হলো ফাংশনটাকে জোর করে রিভার্সিবল বানায় দেই। ধরলাম আমার কাছে একটা ফাংশন আছে y ইকুয়াল টু এফ অফ এক্স, মানে এফ একটা ফাংশন যেটা আউটপুট হইলো এফ অফ এক্স। তো আমরা এফ টিল্ডা নামক একটা মডিফাইড ফাংশন বানাই, যেই ফাংশনে এক্স ইনপুট দিলে সে এক্সটাই আউটপুট হিসেবে পাঠায় দেয়, অর্থাৎ ইনপুট যেটা ছিল সেটাই আউটপুট হিসেবে পাঠায়, প্লাস যে অরিজিনাল আউটপুট সেটা আউটপুট হিসেবে পাঠায়। তো এই ম্যাপটা এখন রিভার্সিবল হয়ে গেছে, কারণ এখন আমরা আউটপুট থেকে ইনপুট বানাতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো এই যে কোনো ফাংশন এফ এর করেসপন্ডিং এফ টিল্ডা যে ফাংশনটা, অর্থাৎ এইটার রিভার্সিবল বানায় যে জোর করে রিভার্সিবল বানানোর যে ফাংশনটা তৈরি হয়, ওই ফাংশনটার করেসপন্ডিং যে ইউনিটারি সেইটাকে আমরা অরেকল বলি, ওই ফাংশনের করেসপন্ডিং অরেকল বলি। তো অরেকলটা কি কাজ করে? প্রত্যেকটা অরেকলের একটি ইনপুট রেজিস্টার থাকবে, অরেকলের একটা ইনপুট রেজিস্টার থাকবে আর একটা আউটপুট রেজিস্টার থাকবে, আর এটা আউটপুট দিবে হলো ইনপুটটাকে ইনপুটের মতোই রেখে দিবে, আর আউটপুট রেজিস্টারে আমি যা দিছিলাম ওইটার সাথে অ্যাকচুয়াল আউটপুটের এক্সঅর করে দিবে। ওকে, তো এই অরেকল ইমপ্লিমেন্টেশন আমরা দেখলাম। অরেকল ইমপ্লিমেন্টেশন থেকে তারপরে আরেকটা ইমপ্লিমেন্টেশন দেখলাম, সেটা হলো ফেজ কিকব্যাক ইমপ্লিমেন্টেশন। ফেজ কিকব্যাক ইমপ্লিমেন্টেশন কি?
তো কোন একটা ক্লাসিক্যাল ফাংশন, এটা আবার বলি, এই ফাংশনটাকে ক্লাসিক্যাল হইতে হবে এবং 1 বিট ফাংশন হইতে হবে। যেই ফাংশন গুলো নিয়ে কাজ করতেছি এই সবগুলাই আহ, এই সবগুলাই ক্লাসিক্যাল এন্ড 1 বিট, মানে এনটা বিটকে একটা বিটে ম্যাপ করে। ওকে, তো এরকম যদি কোনো ফাংশন থাকে তাইলে ওইটার করেসপন্ডিং ফেজ কিকব্যাক ইউনিটারি এই কাজটা করবে। এখানে এক্স বলতে আমি বিট স্ট্রিং বুঝাচ্ছি, এবং এই বিট স্ট্রিং গুলাকে আমরা কম্পিউটেশনাল বেসিস স্টেটে ম্যাপ করি। আচ্ছা, এখানে তো আসলে ফাংশন ম্যাপিং এর কথা বলতেছি, তার আগে আমার হয়তো বলে নেওয়া উচিত ছিল যে আমরা আমাদের যে ক্লাসিক্যাল ইনপুট তো বেসিক বিট স্ট্রিং হয় একটা কম্পিউটারে, তো আমরা ক্লাসিক্যাল ইনপুট গুলাকে কম্পিউটেশনাল বেসিস স্টেটে ম্যাপ করব। ঠিক আছে, আমাদের ক্লাসিক্যাল যে 0 আর 1 যে ইনপুট স্টেট, ওই 0 আর 1 কে কম্পিউটেশনাল বেসিসের 0-তে ম্যাপ করব, আর 1 কে কম্পিউটেশনাল বেসিসের 1-এ ম্যাপ করব। আর যদি মাল্টিবিট স্ট্রিং হয়, যদি মাল্টিবিট স্ট্রিং হয় তাইলে মাল্টিপল বিটকে আমি টেন্সর প্রোডাক্টে ম্যাপ করব। অর্থাৎ 008 স্ট্রিংটা ম্যাপ হবে আমার যে কোয়ান্টাম কম্পিউটারে যে 0 টেন্সর প্রোডাক্ট 0 যে স্টেটটা আছে সেটাতে ম্যাপ হবে। আচ্ছা, এগুলো হয়তো বেসিক জিনিস আপনারা জেনে রাখলেন। তাহলে আমাদের রেসিপিটা কি? রেসিপিটা হইলো ক্লাসিক্যাল বিটকে কম্পিউটেশনাল বেসিসে ম্যাপ করব। আর আমাদের যে ফাংশনকে আমাদের একাধিক ম্যাপিং সম্ভব। একটা ম্যাপিং হইতে পারে, একটা ওরেকলে ম্যাপ করতে পারি আমার ফাংশনটাকে, অথবা এটা ফেস কিকব্যাক ইউনিটারিতে ম্যাপ করতে পারি। আরো ম্যাপিং শিখবো আমরা, ঠিক আছে, ওই ফার্দার ডাউন দা কোর্স আমরা আরো 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 কিছু ম্যাপিং শিখবো। যে এই যে ম্যাপিংটার কথা বললাম, এটার চেয়েও আরো পাওয়ারফুল ম্যাপিং এক্সিস্ট করে, এই যে ক্লাসিক্যাল বিটকে কম্পিউটেশনাল বেসিসে ম্যাপ করা। বা বেসিক্যালি আমরা তো ইনপুট আউটপুটকে কম্পিউটেশনাল বেসিসে ম্যাপ করতেছি, তো এটার চেয়ে পাওয়ারফুল এনকোডিং এনকোডিং আছে। আচ্ছা, এনিওয়ে, তো আচ্ছা, ফেস কিকব্যাক ইউনিটারি কি? ফেস কিকব্যাক ইউনিটারি হলো এই কাজটা করে, ওইটার ইনপুটে যদি আপনি একটা কম্পিউটেশনাল বেসিস স্টেট দেন হুইচ ইজ এ বিট স্ট্রিং, এইটা করেসপন্ডিং যেই ফাংশনের ফেস কিকব্যাক ইউনিটারি বানাচ্ছেন ওই ফাংশনটাকে -1 এর পাওয়ারে রেখে তারপর আপনাকে আউটপুট দিবে। ওকে, তো এখন এখানে আপনাদের কিছু আম, এরকম প্রশ্ন আসতে পারে যে স্যার, এটা তো বেসিক্যালি ফেজে চেঞ্জ করলো, একটা গ্লোবাল ফেজে চেঞ্জ করছে, তো গ্লোবাল ফেজ তো ম্যাটার করে না। আসলে এটা গ্লোবাল ফেজে চেঞ্জ করে না, রিলেটিভ ফেজে চেঞ্জ করছে। অর্থাৎ আমি তো এইটা যা, আচ্ছা, এটা গ্লোবাল ফেজের চেঞ্জ কখন হইতো? গ্লোবাল ফেজের চেঞ্জ তখন হইতো যদি প্রত্যেকটা বেসিস স্টেটের উপর যেই সে ফেজটা দিবে সেই ফেজটা যদি সেম হইতো। কিন্তু এক এক বেসিস স্টেটকে যেহেতু এক এক ফেজে ম্যাপ করতেছে, এক একটা ফেজ দিতেছে, তাহলে এটা এটা আসলে গ্লোবাল ফেজ হয় নাই। ঠিক আছে, এটা রিলেটিভ ফেজ। মানে চিন্তা করেন, ধরেন এক্সাম্পল, আমার পেয়ারিটি ফাংশন কি ছিল? পেয়ারিটি ফাংশন তো 0 0 কে 0-তে ম্যাপ করে, 1 0 কে 1-এ ম্যাপ করে, 0 1 কে 1-এ ম্যাপ করে, 1 1 কেও 0-তে ম্যাপ করে। তাইলে আমি যদি এরকম একটা এরকম একটা স্টেট বানাই, 0 0 + 1 0, এটার উপর যদি আমার পেয়ারিটি ফাংশনের ফেজ কিকব্যাকটা ইমপ্লিমেন্ট করি, ওকে, একটু বেশি মোটা হয়ে গেছে মনে হয়, দাঁড়ান। ওকে, যদি আমি আহ, আহ, এই প্যারিটি ফাংশনের যে ফেজ কিকব্যাক ইউনিটারি, ওইটা ওইটাকে যদি ওইটাকে যদি এখানে আমি এই দুইটা স্টেটের উপর অ্যাপ্লাই করি, তাহলে আউটপুট কি হবে বলতে পারবেন? কারণ আমি একটু 1/√2 দিয়ে দেই, ইফ ইউ আর ওয়ারিড অ্যাবাউট নর্মালাইজেশন। এনিওয়ান? আমার কথা কি শোনা যাইতেছে? আপনার কি আছেন কলে? না স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, কেউ বলতে পারতেছেন না? পেয়ারিটি ফাংশনটা 0 0-র উপর যদি অ্যাক্ট করে তাহলে কি দেয়? 0 দেয়।
ও আর আচ্ছা, ডিফারেন্ট হইলে ওয়ান সেল। আচ্ছা পেয়ারিটি ফাংশনটা যদি 1 0-র উপর অ্যাক্ট করে তাইলে 1 দেয়। তাইলে এই যে সুপার পজিশন স্টেট, এই সুপার পজিশন স্টেটের উপর যদি পেয়ারিটি ফাংশনে ফেস কিকব্যাকটা অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? 0 0 ফেস কি আসবে? -1⁻0। এই জিরোটা কই থেকে আসলো? এই জিরোটা আসলো এই থেকে, কারণ পেয়ারিটি ফাংশন 0 0-র উপর এভালুয়েট করলে 0 পাওয়া যায়। আর 1 0 ফেস কি কি আসবে? -1⁻1। এই, ঠিক আছে, বেসিক্যালি 1/√2 0 0 -1 0। আমি চাইলে আরো এক স্টেপ বেশিও করতে পারতাম, মানে আমি চাইলে 4টা স্টেটেরই সুপার পজিশন বানাইতে পারতাম, যে আমার 0 0 প্লাস 0 1 প্লাস 1 0 প্লাস 1 1 1/2। ওকে, তাহলে এটাকে কিসে ম্যাপ করতো বলতে পারবেন? 0 0 কে 0 0 তে ম্যাপ করতো, 0 1 কে -0 1 এ ম্যাপ করতো, 1 0 কে -1 0 তে ম্যাপ করতো, লাস্টটা আর প্লাস 1 1 কে +1 1 এ ম্যাপ করতো। এইটাই তো, এটাই হলো ফেস কিক বা কিউটারি কেমনে কাজ করে। তো ফেস কিক বা কিউটারি, আচ্ছা তাইলে আমরা আমাদের ফাংশনের ম্যাপিং এর দুইটা এক্সাম্পল দেখলাম, যে ফাংশন আমরা ওরেকলে ম্যাপ করতে পারি, আবার ফেস কিকব্যাক হিসাবেও ম্যাপ করতে পারি। ডিপেন্ডিং অন আওয়ার অ্যাপ্লিকেশন আমরা ডিসাইড করব যে কোন কিসে ম্যাপ করব। ওকে, আরো একটা প্রিমিটিভ আছে, যেটা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম, এই ক্লাসে আরেকবার মেনশন করি। সেটা হইল অল ইনপুট স্টেটটা বানানো। মেকিং দ্য অল ইনপুট স্টেট, যেটাকে আমি অনেক সময় আলফা লিখবো। ওকে, তো আমরা কোয়ান্টাম কম্পিউটার কি চাই? কোয়ান্টাম কম্পিউটিং এর একদম যে নাইস যে অ্যাডভান্টেজটা, যেটার ব্যাপারে মানুষজন বলে যে সবকিছু প্যারালালে করা যাবে, কাইন্ড অফ ওই রকম একটা জিনিস, যে আমি সব কম্পিউটেশন একদম একবারে সুপার পজিশনে করে ফেলবো, ঠিক আছে, তাইলে আমি একটা অ্যাডভান্টেজ পাবো। তো একবারে সুপার পজিশনে কম্পিউটেশনটা করার জন্য তো আগে যত যত ধরনের ইনপুট সম্ভব সবগুলার অল পসিবল ইনপুটের সুপার পজিশন বানাইতে হবে, রাইট? তো সেই স্টেটটা বানাই কেমনে? এক্সাম্পল ধরেন, অল পসিবল 4, আমি যদি আমার এমন একটা ফাংশন থাকে যেটা 2 বিট ফাংশন, 2 বিট ফাংশন মানে 2টা বিটকে একটা বিটে ম্যাপ করে, ঠিক আছে, এরকম একটা ফাংশন আছে, বা 3টা বিটকে একটা বিটে ম্যাপ করে। তো অল 2টা বিটের অল কি কি, মানে 2 বিট বাইনারি স্ট্রিং কি কি এক্সিস্ট করে? 4টা বাইনারি স্ট্রিং আছে, 0 0 0 1 1 0 1 1। তো তাইলে আমার এই 4টা বাইনারি স্ট্রিং এর সুপার পজিশন তৈরি করা লাগবে, যদি আমি ওই যে প্যারালেলে কম্পিটিশন করতে চাই প্রত্যেকটা ইনপুটের উপর, তাহলে আমার এই স্টেটটা বানানো লাগবে, ঠিক আছে। তো এই স্টেটটা কেমনে বানায়? এবং আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই স্টেটটা বানানো বেশ কঠিন না স্যার, হতে পারে, কঠিন হতে পারে। কেন কঠিন হতে পারে? কারণ দেখে মনে হচ্ছে যে চারটা স্টেটের সুপার পজিশন, এটা একটা এন্ট্যাঙ্গেল স্টেট, কিন্তু আসলে এটা একটা এন্ট্যাঙ্গেল স্টেট না, এটা একটা প্রোডাক্ট স্টেট। মানে আপনি কয়েক লাইন ক্যালকুলেশন করলে দেখতে পারবেন। আমি করে দেখাই এটা কেমনে লেখা যায়। 0 ক্যান্সেল প্রোডাক্ট 0 + 1 কেমনে করলাম? এই যে প্রথম দুইটা টার্ম থেকে 0 কমন নিছি, +1 ক্যান্সেল প্রোডাক্ট 0 + 1। ওকে, তো এটাকে আমি এমনি লিখতে পারি, 0 + 1। একটু দাঁড়ান, কেউ মনে জয়েন করছে, কে জয়েন করেছে? প্রোডাক্ট 0 + 1, which is 0 + 1/√2, tensor product 0 + 1/√2।
which is plus tensor plus মানে মানে প্লাস আর একটা কিউবিট প্লাসে আছে আর একটা কিউবিট প্লাসে আছে, এই প্রোডাক্ট সেটটাকে যদি আপনি ভাঙান তাইলে বেসিক্যালি অল ইনপুটের সুপারপজিশন পেয়ে যান। তো তাইলে সিমিলারলি আপনি সিমিলার একটা ক্যালকুলেশন করে দেখাতে পারেন যে আপনি যদি 3 বিটের অল পসিবল স্টেটের সুপারপজিশন বানাইতে চান, অল পসিবল কম্পিউটেশনাল বেসিস স্টেটের, তাইলে কি আপনার 3টা প্লাস লাগবে, 3টা প্লাস স্টেট লাগবে। তাইলে আপনার n বিট অল ইনপুট স্টেট। ওকে, এবং প্লাস প্লাস কেমনে বানায়? প্লাস বানানো, ধরেন আমার তো কোয়ান্টাম অ্যালগোরিদম বা কোয়ান্টাম কম্পিউটারের ইনিশিয়াল স্টেটটা আমরা সব 0 দিয়ে শুরু করি, তাহলে প্লাস প্লাস বানাইতে হইলে সেই ইনিশিয়াল স্টেটের উপর হ্যাডামার্ড অ্যাপ্লাই করবো 2বার। মানে আমার 2টা কিউবিট যদি থাকে, 2টা কিউবিটের উপর ইন্ডিপেন্ডেন্টলি হ্যাডামার্ড অ্যাপ্লাই করবো। ওকে, তো এটাকে অনেক সময় ফ্যান্সি ওয়েতে আমরা এমনিও লিখি। জিরো জিরো। ওকে, তো আপনার যদি n বিট অল ইনপুট স্টেট হয়, তাইলে ওইটা বানানোর প্রসিডিওর হইলো আপনার n বিট যে অল জিরো স্টেট, এই অল জিরো স্টেটের উপর সব হ্যাডামার্ড অ্যাপ্লাই করবেন। শেষ। বুঝছেন? দিস উইল গিভ ইউ দিস সুপারপজিশন x সাম ওভার অল x, অল পসিবল কম্পিউটেশনাল বেসিস স্টেটের সুপারপজিশন দিবে। বুঝছেন? আচ্ছা, নেক্সট আলোচনা করছি লাস্ট ক্লাসে। আচ্ছা, নেক্সট আমাদের যে ফেস কিকব্যাক ইউনিটের এটার ফর্ম নিয়ে একটু কথা বলি। ফেস কিকব্যাক ইউনিটের ডেফিনিশন কি ছিল? সাপোজ আই হ্যাভ এ ফাংশন এফ, তাহলে ওইটার করেসপন্ডিং ফেস কিকব্যাক এমনে কাজ করে। ওইটা আমি একটা কম্পিউটেশনাল বেসিস স্টেটের উপর অ্যাপ্লাই করলে এই জিনিসটা আউটপুট দেয়। এবার আমি একটা দাবি করব, দাবিটা হইল যে ফেস কিকব্যাক ইউনিটারিটাকে যদি আমি লিখতে চাইতাম, এটা দেখতে কেমন হইতো? দেখতে হইতো এইরকম। এক্স এর সাথে এক্স এর আউটার প্রোডাক্ট। এই লাইনটা কি লিখছি বুঝছেন? কেন এই লাইনটা লেখা যাবে? আচ্ছা, আপনাদের একটা এক্সাম্পল দেই। একটা এক্সাম্পল দেখলে অনেকে হয়তো এটা বুঝতেছেন না যে কি বুঝতেছেন না, আমি জানি না এরকম কিছু হচ্ছে নাকি। আচ্ছা, এক্সাম্পলটা হলো এরকম, ধরেন আপনার জেড গেট 0-র উপর অ্যাপ্লাই করলে কি দেয়? জেড গেট কি মনে আছে? জেড গেট হলো এইটা 1 0 0 -1। এই Z0-র উপর অ্যাপ্লাই করলে কি পাওয়া যায়? এনিওয়ান? 0 হ্যাঁ, 0ই পাওয়া যাবে, রাইট। আর 1-এর উপর অ্যাপ্লাই করলে -1 হ্যাঁ, -1 আর কি, মানে -1। এই 1টা আমি না লিখি। তাহলে জেড কে আমি যদি ব্র্যাকেট নোটেশনে রিপ্রেজেন্ট করি, জাস্ট জেড ম্যাট্রিক্সটাকে যদি ব্র্যাকেট নোটেশনে লিখতে চাই, তাহলে এমনি লিখি না, 0 -1 টেনসর 1। এমনি কেন লিখি? এটা বেসিক্যালি এই ইনফরমেশন আমাকে বলে যে 0-কে +0-তে ম্যাপ করে আর 1-কে -1-এ ম্যাপ করে। সিমিলারলি এক্স 0-কে কিসে ম্যাপ করে বলতে পারবেন? 1 হ্যাঁ, এক্স 0-কে 1-এ ম্যাপ করে আর 1-কে 0-তে ম্যাপ করে। তাইলে এক্স এরও আমি একটা ব্র্যাকেট নোটেশনে একটা রিপ্রেজেন্টেশন লিখতে পারি, লাইক দিস। 1 0 +0 1। আপনি চেক করে দেখতে পারেন যে এই রিপ্রেজেন্টেশনটা কাজ করে। ঠিক আছে, আপনি যদি আম, আপনি যদি এটা রাইট সাইডে 0 দিয়ে গুণ দেন,
আপনি যদি রাইট সাইডে এটা 0 দিয়ে গুণ দেন তাহলে কি হবে, এই টার্মের সাথে যখন গুণ হবে তখন 1 এর সাথে 0 ইনার প্রোডাক্ট হবে, ওটা ক্যান্সেল হয়ে যাবে। আর এই টার্মের সাথে যখন গুণ হবে 0 এর সাথে 0 ইনার প্রোডাক্ট হবে, 1 হবে, আর 1 ইনটু 1 আসবে। ওকে, তো এটা 0 উপর এক করলে 1 দিবে, 1 এর উপর এক করলে 0 দিবে। তো আমরা যদি এটা জানা থাকে আমাদের যে কম্পিউটেশনাল বেসিস স্টেট গুলা কোনটা থেকে কোনটাতে ম্যাপ হয়, তাইলে আমরা ওই ওই অপারেটরটার একটা রিপ্রেজেন্টেশন লিখতে পারি ব্র্যাকেট নোটেশনে। ঠিক আছে, তো ফেস কিউবেক ইউনিটারির জন্য এই কাজটাই করছি। ফেস কিউবেক ইউনিটারির আপনার কি এটা কি করে, এই যে আমাদের যে কম্পিউটেশনাল বেসিস স্টেট এটাকে এইটাতে ম্যাপ করে, তাহলে আমি ইউনিটারিটার রিপ্রেজেন্টেশন কি হবে, এরকম কিছু একটাই হবে না? এই যে এক্স কে এক্স এ ম্যাপ করে, এই কারণে এক্স এর সাথে এক্স এর আউটার প্রোডাক্ট লিখছি। এখানে দেখেন এটা 0 কে 1 এ ম্যাপ করতো, এই কারণে 1 এর সাথে 0 আউটার প্রোডাক্ট লিখছিলাম। আবার 1 কে 0 তে ম্যাপ করতো, এই কারণে 0 এর সাথে 1 আউটার প্রোডাক্ট লিখছি। এখানে যেহেতু এক্স কে এক্স এ ম্যাপ করতেছে, এক্স এর সাথে এক্স এর আউটার প্রোডাক্ট লিখলাম। ওকে, তো একটা এক্সাম্পল ধরেন আপনাদের আবার পেয়ারিটি ফাংশনে ফেরত আসি, যে পেয়ারিটি ফাংশনের যে ফেস কিকব্যাক এটা কি হবে তাইলে? এই জিনিসটা হবে না, দেখেন তো আপনারা বিশ্বাস করতে পারেন নাকি? এটা হবে না? বিশ্বাস করতে পারতেছেন যে এই এই যে আউটার প্রোডাক্টের মাধ্যমে যে এক্সপ্রেশনটা লিখলাম, এই এক্সপ্রেশনটাই হলো ফেস কিকব্যাকের পেয়ারিটি ফাংশন। সরি, কি বলতেছি, ফেস কিকব্যাকের পেয়ারিটি ফাংশন মানে কি, পেয়ারিটির ফেস কিকব্যাক কি ইউনিটারি, বুঝতেছেন? কোনো রেসপন্স নাই। ওকে, ধরে নিচ্ছি যেহেতু রেসপন্স নাই তাহলে বুঝতেছেন, আমি তাহলে সামনে আগাইতে থাকি। ওকে, তো গেল। আচ্ছা, একটু মোটামুটি লাস্ট ক্লাস পর্যন্তই রিভিউ, আমরা এই ক্লাসের ম্যাটেরিয়াল শুরু করি। আচ্ছা, এই ক্লাসের আমাদের উদ্দেশ্য হলো গ্রোভারস অ্যালগরিদম, গ্রোভারস অ্যালগরিদম বা অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফিকেশন যেমনি বলেন। আচ্ছা, এই জিনিসটা কি, তো এটা বলার আগে লাস্ট ক্লাসে একটা জিনিস নিয়ে আলোচনা করছিলাম, সেটা হলো প্রবাবিলিস্টিক অ্যালগরিদম। প্রবাবিলিস্টিক অ্যালগরিদম নিয়ে আলোচনা করেছিলাম যে এমন অ্যালগরিদম যেগুলা সবসময় সাকসিড করে না। ওকে, সবসময় সাকসিড করে না, উইথ সাম প্রবাবিলিটি সাকসিড করে। এটা একটা এক্সাম্পল সিনারিও হইলো, ধরেন আপনার একটা ডাটা সেট আছে, এই ডাটা সেটের মধ্যে 100টা ডাটা আছে, কথার কথা 100টা ডাটা আছে, এবং আপনি একটা স্পেসিফিক ডাটা খুঁজতেছেন। তো একটা স্পেসিফিক ডাটা খুঁজতেছেন, ধরলাম আপনি একটা অ্যালগরিদম চালালেন, এবং অ্যালগরিদম চালানোর পরে আপনি যে ডাটাটা খুঁজতেছেন ওই ডাটাটা উঠবে, এটা প্রবাবিলিটি 1/3। ওকে, আচ্ছা, তাইলে আপনি কি আমাকে বলতে পারেন, তো এইটা একটা সিনারিও বললাম, ইন জেনারেল ধরেন আপনার একটা প্রবাবিলিস্টিক অ্যালগরিদম আছে, যে অ্যালগরিদমটা চালাইলে আপনি যে আউটপুটটা চান, অথবা একটা ভ্যালিড আউটপুট জেনারেট করবে, এটা প্রবাবিলিটি পি। পি ধরেন কথার কথা 1/10, ঠিক আছে, সাপোজ ইজ 1/10। তাইলে আপনি বলতে পারবেন যে অন অ্যাভারেজ আমার অ্যালগরিদমটা কতবার চালানো লাগবে যাতে আমি যে আউটপুটটা চাই সে আউটপুটটা পাই? অথবা লেট মি আস্ক ইউ ইভেন সিম্পলার কোয়েশ্চেন, ধরেন আপনার হ্যাঁ হ্যাঁ রাইট, 1/p 10 বার, মানে ধরেন আপনার কাছে একটা কয়েন আছে, এটা হেডস আসার প্রবাবিলিটি 1/10, টেলস আসার প্রবাবিলিটি 9/10। তো আপনাকে জিজ্ঞেস করলাম যে অন অ্যাভারেজ আপনি কয়েনটা কয়বার ফ্লিপ করলে
গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন যে একটা হেডস পাবো। গ্যারেন্টি না, মানে অন এভারেজ একটা হেড পাইতে আমার কয়বার ফ্লিপ করা লাগবে। তো আপনি বলবেন যে স্যার হেড আসার প্রবাবিলিটি যদি 1/10 হয়, তাহলে 10 বার ফ্লিপ করলে তো অ্যাটলিস্ট একটা হেড পাওয়া উচিত, এরকম, রাইট? তো ইউ আর রাইট। এটা যদি আমি এই মানে আর্গুমেন্ট একটু ভাষা ভাবে দিলাম, এটা ম্যাথমেটিক্যাল রিগোরাস করা যায় যে আপনার যদি আমার একটা অ্যালগরিদম থাকে যেটা সাকসিড করে উইথ প্রবাবিলিটি পি, তাইলে অন দ্য অর্ডার অফ 1/p অ্যালগরিদমটা যদি আমি 1/p এর অর্ডার রান করি, তাইলে মোটামুটি শিওর হইতে পারবো যে অ্যালগরিদমটা একবার সাকসিড করবে। ওকে, তো এইটার এখন আমরা একটা কোয়ান্টাম ভার্সন চিন্তা করি। চলেন, কোয়ান্টাম ভার্সন হইল সাপোজ আপনি একটা কোয়ান্টাম অ্যালগরিদম চালাবেন, কোন একটা ফাংশন এভালুয়েট করবেন, ঠিক আছে? এবং আপনি হইল আপনার অল ইনপুট স্টেটটা বানাইছেন 0 1 2 ডট n-1। আচ্ছা, এখানে আমি সাটলি একটা নোটেশন চেঞ্জ করছি। এখন থেকে আমি 0 কে 0 লিখবো, 0 কে 1 লিখবো, 1 কে 2 লিখবো, 1 কে 3 লিখবো, ডট। ওকে, নর্মাল আপনার ওই যে ডেসিমাল টু বাইনারি যে কনভার্সনটা, ওই অনুযায়ী লিখবো। মানে কখনো যদি দেখেন যে আমি ধরেন লিখছি 4, তো দ্যাট মিনস আমি এই স্টেটটা বোঝাচ্ছি 0 1, সরি 4 লিখছি, আমি 1 0 0 এইটা বোঝাচ্ছি। এখন আমি এটাও বুঝাইতে পারি যে 0 1 0 0, এটা ডিপেন্ড করবে যে আপনার কয়টা বিট আছে, ওইটা হোপফুলি কনটেক্সট থেকে ক্লিয়ার হবে। তো ধরলাম আপনি এরকম আপনার অল পসিবল ইনপুটের সুপারপজিশন বানাইছেন, সুপারপজিশন বানানোর পরে তারপরে এটার উপরে একটা ফাংশন চালাইছেন। ওকে, সেটা আপনার ওরেকল ফাংশন, ওরেকলের মাধ্যমে ফাংশন চালাইছেন এমন হইতে পারে, অথবা ফেস কিকব্যাকের মাধ্যমে চালাইছেন এমন হইতে পারে। ওকে, চালানোর পরে তারপরে আপনার আউটপুট আসছে, ঠিক আছে? ধরেন যদি ফেজ কিকব্যাক হিসাবে চালান, তাহলে আউটপুটটা ফেজে আসবে যে সামথিং গুণ 0 প্লাস সামথিং গুণ 1 প্লাস সামথিং গুণ 2 প্লাস ডট সামথিং গুণ n-1, এরকম কিছু একটা আসবে। আচ্ছা, আমি আরেকটা কাজ করতেছি, সেটা হইলো অনেক সময় আমি নর্মালাইজেশন কনসেপ্টটা লিখতেছি না, রাইট? যেমন এই স্টেটটা কিন্তু নর্মালাইজ না, এই স্টেটটাকে নর্মালাইজ করতে হইলে আপনার 1/√n দিয়ে গুণ দেওয়া লাগবে। ওকে, ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই বাই 1/√n। তো এটা অনেক সময় লিখি না, আপনারা কনটেক্সট থেকে বুঝে নিন যে এখানে একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট থাকবে। ওকে, তো এরকম জিনিস আসছে। ধরলাম আপনি যে ফাংশনটা বানাইছেন, ওই ফাংশনের ডিজায়ার্ড আউটপুট হইলো 2, কথার কথা, ঠিক আছে? যে 2 হইলো ডিজায়ার্ড আউটপুট, আর বাকিগুলা ইজ, এটা একটা সার্চ প্রবলেম হইতে পারে। ধরলাম আমি হাইপোথেটিক্যাল একটা প্রশ্ন বানিয়ে দিলাম যে আপনার প্রবলেমটা হইলো ফাইন্ড অ্যান ইভেন প্রাইম নাম্বার, এমন একটা প্রাইম নাম্বার খুঁজে বাই করো যেটা ইভেন। তো এই প্রবলেমের আনসার হইলো 2, খালি 2 হইলো এমন একটা প্রাইম নাম্বার, আর এর 2 ছাড়া অন্য কোনো ইভেন প্রাইম নাম্বার এক্সিস্ট করে না, ঠিক আছে? তো আপনি এখন আপনার আউটপুটে তো এক্স্যাক্টলি 2টা আসে নাই, মানে 2 আছে, 2 এর সাথে কিছু জিনিসপত্র আছে, প্লাস অন্যান্য বেসিস স্টেটও আছে। তো যদি এই প্রত্যেকটা জিনিসের অ্যামপ্লিটিউড সমান হয় অথবা আলাদা আলাদাও হয়, আচ্ছা আপাতত সমানই ধরি, তাহলে এই স্টেট থেকে আপনার কারেক্ট ইনপুটটা বাইর করতে হলে আমাকে কি করতে হবে? ধরেন আমরা নর্মালি যে আমরা কাজ করি সেটা হইলো মেজার করবো এই স্টেটটা, ধরলাম কম্পিউটেশনাল বেসিসে মেজার করব। তো কম্পিউটেশনাল বেসিসে যখন মেজার করব, তখন মেজারমেন্ট রেজাল্ট তো খালি যে 2 আসবে তা না, অন্যান্য জিনিসপত্র তো আসতে পারে, রাইট? 0 আসতে পারে, যদি 0 কোনো নন জিরো অ্যামপ্লিটিউড থাকে তাহলে 0 এসে যাইতে পারে। যদি 1 এর কোনো নন জিরো অ্যামপ্লিটিউড থাকে তাহলে 1ও এসে যেতে পারে উইথ সাম প্রবাবিলিটি, এগুলো এক এক রকম প্রবাবিলিটি থাকবে। যদি আউটপুট সেটে প্রত্যেকটার অ্যামপ্লিটিউড সমান হয়, অর্থাৎ এখানে তো n মানে বেসিস স্টেট আছে nটা, প্রত্যেকটা অ্যামপ্লিটিউডই যদি 1/√n হয়, তাইলে আপনার যে কোনো একটা মানে বেসিস স্টেট পাওয়ার প্রবাবিলিটি কত?
যে কোনো একটা বেসিস স্টেট পাওয়ার প্রবাবিলিটি হলো প্রবাবিলিটি অফ গেটিং কে ইজ 1/√n হোল স্কোয়ার, হুইচ ইজ 1/n। তো আপনি মানে আপনার স্ট্র্যাটেজি যদি এটা হয়ে থাকে যে ঠিক আছে আমি আমার কোয়ান্টাম কম্পিউটারে ইনপুট স্টেটের সুপারপজিশন বানাইছি, তারপরে ওই সুপারপজিশন স্টেটের উপর ফাংশন অ্যাপ্লাই করছি, অল যত যা যা ইনপুট ছিল প্রত্যেকটার করেসপন্ডিং একটা আউটপুটের সুপারপজিশন তৈরি হয়েছে। আউটপুটটা তৈরি হয় নাই, আউটপুটের সুপারপজিশন তৈরি হয়েছে। এখন ওই আউটপুটের সুপারপজিশন থেকে অ্যাকচুয়াল আউটপুটটা বাইর করতে চাই। তো আপনার স্ট্র্যাটেজি হইলো আমি ওই আউটপুট স্টেটটাকে মেজার করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমি যে আউটপুটটা চাই সেটা পাই। তো ওই মেজার করে আসলে আপনি ক্লাসিক্যাল হচ্ছে বেটার করতে পারবেন না, কারণ ক্লাসিক্যালেও তো কি করতেছিলেন, ধরেন আপনার যদি এন্টার নাম্বার থেকে ইভেন প্রাইম নাম্বার খুঁজে বের করতে হয়, তো প্রত্যেকটা নাম্বার ধরেন ধরে ধরে চেক করতেছিলেন কথার কথা, এটা ছিল আপনার ক্লাসিক্যাল স্ট্র্যাটেজি। কোয়ান্টামেও যদি আপনি আউটপুট সেটকে এইভাবে মেজার করতে থাকেন একটার পর একটা, তাহলে কোয়ান্টামেরও আপনার ওই আউটপুট প্রবাবিলিটি মানে ঠিক অ্যান্সার পাওয়ার আউটপুট প্রবাবিলিটি সেম, ওই 1/n। ওকে, তো আপনাকে কয়বার মেজার করা লাগবে যদি আপনি ঠিক আউটপুটটা খুঁজে বাই করতে চান? অর্ডার অফ n বার মেজার করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো এইটা আর কি, এই স্ট্র্যাটেজিটা আপনাকে খুব বেশি কাজে দিবে না। তো এইখানে আমরা কোয়ান্টাম কম্পিউটারে যেটা করি সেটা হলো অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফিকেশন নামক একটা রুটিন রান করি। অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফিকেশন অ্যাজ দ্য নেম সাজেস্ট, এটা কি করার চেষ্টা করে, এটা এই কাজটা করার চেষ্টা করে যে আপনার যে ডিজায়ার্ড আউটপুট, ধরলাম আমার ডিজায়ার্ড আউটপুট 2, সেই ডিজায়ার্ড আউটপুটের যে অ্যামপ্লিটিউড, এই অ্যামপ্লিটিউডের ম্যাগনিটিউডটা ইনক্রিজ করব। ওকে, আর যেহেতু নরমালাইজেশন প্রিজার্ভ রাখতে হবে, অটোমেটিক্যালি বাকি বাকি অ্যামপ্লিটিউড গুলার যে ম্যাগনিটিউড, সেই ম্যাগনিটিউড গুলো ডিক্রিজ করব। ওকে স্যার হ্যালো, হ্যাঁ বলেন। স্যার এটা কি মানে একটা সার্চ অ্যালগরিদম, মানে এখানে আমাদের আউটপুট আগে থেকে জানা থাকা লাগবে যে কোনটা ডিজায়ার্ড আউটপুট, রাইট? আউটপুটটা হয়তো জানবো না, কিন্তু আউটপুটটা ভ্যালিড নাকি না সেইটা জানার একটা মেকানিজম লাগবে। মানে আমরা জানি কিভাবে যে 2 আমাদের ডিজায়ার্ড আউটপুট, আচ্ছা, তারপরে তো আমরা ওটাকে অ্যামপ্লিফাই করতে হবে, রাইট? আমরা কিভাবে করবো কাজটা? হ্যাঁ, ইউ আর ভেরি রাইট যে স্যার আমি যদি আমার ডিজায়ার্ড আউটপুটটাকে অ্যামপ্লিফাই করতে চাই, তাহলে ওইটার জন্য তো আমার ডিজায়ার্ড আউটপুটটা কি সেটা জানা দরকার। অ্যাকচুয়ালি না জেনেও আপনি অ্যামপ্লিফাই করতে পারেন, ঠিক আছে? অ্যামপ্লিফিকেশনটা রান করার জন্য ডিজায়ার্ড আউটপুট কোনটা সেটা জানা দরকার নাই, কিন্তু একটা জিনিস জানা দরকার, সেটা হলো আপনার আউটপুটটা, যে আউটপুটটা খুঁজতেছেন, ওই আউটপুটটাই যে পাইছেন ওটা চেক করার একটা মেকানিজম জানা লাগবে। মানে আপনার ডিজায়ার্ড আউটপুটটা জানার দরকার নাই, কিন্তু ডিজায়ার্ড আউটপুটটা মানে যে আউটপুটটা পাইছেন ওইটা ডিজায়ার্ড নাকি না সেটা চেক করার একটা মেকানিজম লাগবে, অর্থাৎ আমরা যেটা বলি একটা চেকিং ফাংশন লাগবে। এক্সাম্পলটা কাইন্ড অফ এরকম, যে গত ক্লাসে যে এক্সাম্পলটা দিছিলাম, যে ধরেন আপনি একটা নাম্বার ফ্যাক্টরাইজ করতে চান, তো ফ্যাক্টরাইজেশন ইজ এ হার্ড প্রবলেম, ঠিক আছে? ইফ ইউ হ্যাভ ভেরি বিগ নাম্বারস, তাহলে অনেক বড় নাম্বার ফ্যাক্টরাইজ করা অনেক টাফ। কিন্তু যদি আমি আপনাকে একটা ক্যান্ডিডেট নাম্বার বলে দেই যে দিস ইজ এ ক্যান্ডিডেট ফ্যাক্টর অফ ইউর অরিজিনাল নাম্বার, তাহলে এই ক্যান্ডিডেট নাম্বারটা আসলে ফ্যাক্টর নাকি না এটা আপনি খুব ইজিলি চেক করতে পারবেন, কারণ আমার ডিভিশনের খুব এফিশিয়েন্ট একটা অ্যালগরিদম আছে। ওকে, মানে বেসিক্যালি আপনাকে যে ক্যান্ডিডেট নাম্বারটা দিছি, ওই ক্যান্ডিডেট নাম্বারটা দিয়ে অরিজিনাল নাম্বারটাকে ভাগ করবেন, এবং এফিশিয়েন্টলি ভাগ করা যায়, ইউক্লিডের একটা অ্যালগরিদম আছে, শেষ। আপনি খুব ইজিলি জেনে যেতে পারবেন যে এই নাম্বারটা ফ্যাক্টর নাকি ফ্যাক্টর না। আমি কি ডিফারেন্সটা বুঝাইতে পারতেছি? জি স্যার। হ্যাঁ, এইটাই, যে আমার চেক করার একটা মেকানিজম লাগবে। যদি চেক করার মেকানিজম থাকে, এখন এইটাই ইন্টারেস্টিং যে আমার চেক করার মেকানিজম আছে, এটা মানে এইটা না যে আমি জিনিসটা এফিশিয়েন্টলি খুঁজে বাইর করতে পারবো, ঠিক আছে? বাট চেকিং এর মেকানিজম যদি থাকে তাহলে আপনি এই অ্যামপ্লিটিউড অ্যাপ্লিকেশনটা রান করতে পারবেন। আচ্ছা, কেমনে রান করব ওইটাই যে সেটা এফিশিয়েন্ট হবে এরকম কোনো নিশ্চয়তা নাই, বিকজ মানে ইন প্রিন্সিপাল উই ক্যান হ্যাভ এন ইনফাইনাইট সেট অফ আউটপুটস। এখন ওই ইনফাইনাইটটা যদি চেক করতে চাই তাহলে তো না, জিনিসটা ইনফাইনাইট আপনি ফাইনাইট একটা কোনো ফাইনাইট মেশিনে ইনফাইনাইট নাম্বার তো চেক করতে পারবেন না ডেফিনেটলি। আমরা হয়তো যেটা বলি যে এফিশিয়েন্ট বলতে আমরা সাধারণত যেটা বুঝাই যে স্কেলিং কিরকম, যে n টেন্ডস টু ইনফিনিটি লিমিটে তো সবকিছুই ইনফিনিটিতে চলে যাবে, কিন্তু n টেন্ডস টু ইনফিনিটি লিমিটে আপনার ফাংশনের রান টাইম কোন অর্ডারের, যদি ফাংশনের রান টাইম এক্সপোনেনশিয়াল অর্ডারের হয়, যে অ্যাজ n গোজ টু ইনফিনিটি ফাংশনের রান টাইম অর্ডার অফ 2 টু দি পাওয়ার n হয়ে গেছে, তখন আমরা বলি এটা ইনএফিশিয়েন্ট। আর যদি n টেন্ডস টু ইনফিনিটি লিমিটে ফাংশনটা পলিনোমিয়াল থাকে,
আচ্ছা আমি তো ক্যাপিটাল এন এর পলিনোমিয়াল লিখতেছি, আমার হয়তো স্মল এন এর পলিনোমিয়াল লেখা উচিত। যদি পলিনোমিয়াল থাকে তখন আমরা সেটাকে এফিশিয়েন্ট বলি। ওকে, মানে ইনফাইনাইট ইনফাইনাইট সার্চ স্পেস তো আপনি ক্লাসিক্যাল কম্পিউটারও চেক করতে পারবেন না, কোয়ান্টাম কম্পিউটারও পারবেন না, ঠিক আছে। আচ্ছা, তো এটা করে কেমনে? আইডিয়াটা কাইন্ড অফ এইরকম যে এই যে ভেক্টরটা বানাইছি, আমার যে অ্যালগোরিদম আছে, ওই অ্যালগোরিদমটা রান করে এই যে ভেক্টরটা বানাইছি, এটা ভিজুয়ালি কি, এটা তো ভিজুয়ালি ধরেন এন ডাইমেনশনাল ভেক্টর স্পেসের একটা ভেক্টর, রাইট? আপনি চিন্তা করতে পারেন যে ভেরি হাই ডাইমেনশনাল ভেক্টর স্পেসে একটা ভেক্টর আছে। আপাতত ধরেন 2 ডাইমেনশনে চিন্তা করি। 2 ডাইমেনশনে জিনিসটা কিরকম হবে? 2 ডাইমেনশনে জিনিসটা হবে এরকম যে আমার ধরেন আচ্ছা, যদিও 2 ডাইমেনশনাল ভেক্টর স্পেস টেকনিক্যালি আঁকা সম্ভব না 2 ডাইমেনশনাল কমপ্লেক্স ভেক্টর স্পেস, কারণ 2 ডাইমেনশনাল কমপ্লেক্স ভেক্টর স্পেস আঁকতে হলো চারটা এক্সিস লাগবে। বাট বিয়ার উইথ মি, আপাতত ফর দ্য পারপোজ অফ ভিজুয়ালাইজেশন আমার সাথে থাকেন, ঠিক আছে। তো ধরেন আমি অ্যালগোরিদমটা রান করছি, অ্যালগোরিদমটা রান করে কোন একটা স্টেট পাইছি আলফা 0 প্লাস বিটা 1, ঠিক আছে। আমি আমার যে অল ইনপুট, এখন 2 ডাইমেনশনাল অল ইনপুট স্টেট তো সহজ, 2 ডাইমেনশনাল অল ইনপুট স্টেট হলো 0 প্লাস 1/√2। ওকে, এই 0 প্লাস 1 এর উপর আমার যেই ফেস কিক বা কিউটারি হোক, অরেকল হোক বা অন্য যে কোনো মেকানিজম হোক, ওটা রান করে আলফা 0 প্লাস বিটা 1 বানাইছি, এটা হইলো এই স্টেটটা, ঠিক আছে। এটা হলো আলফা 0 প্লাস বিটা 1, এটা হলো আমার 0 এক্সিস আর এটা হলো 1 এক্সিস। তাইলে এখন আমার, তো এই যে আমি যে প্রসিডিওরটা বললাম, ধরলাম আমার ডিজায়ার্ড স্টেট হইলো 1 হইলো আমার ডিজায়ার্ড স্টেট, ঠিক আছে। তো 1 যদি ডিজায়ার্ড স্টেট হয়, তাইলে আমি কোনো একটা মেকানিজম ব্যবহার করে এই 1 এর যে অ্যামপ্লিটিউডটা এটাকে বাড়াইতে চাবো, আর আলফা 0 যে অ্যামপ্লিটিউডটা এটাকে কমাইতে চাবো। অর্থাৎ আমি বিটাকে 1 এর কাছাকাছি নিয়ে যাইতে চাবো আর আলফাকে 0 এর কাছাকাছি নিয়ে যাইতে চাবো, রাইট? তো এই ভেক্টর স্পেসে কি ধরনের কাজ করবে এই ভেক্টর স্পেসে? তাইলে আমি বেসিক্যালি এই কাজটা করার চেষ্টা করতেছি না যে এই ভেক্টরটাকে ঘুরায় 1 এর কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করছি না, তাইলে। এবং এই প্রসিডিওরটা চালানোর সময় আমাকে তো স্টেটটা নর্মালাইজেশন প্রিজার্ভ করা লাগবে, রাইট? আমি মানে একটা কোয়ান্টাম স্টেটের নর্ম তো কখনো চেঞ্জ হবে না, মানে নর্ম সবসময় 1 হইতে হবে ফ্রম আওয়ার ফার্স্ট পস্টুলেট। তাহলে যদি 1 নর্ম রেখে আমি বিটাকে 1 এর কাছে নিতে চাই, আলফাকে 0 এর কাছে নিতে চাই, তো বেসিক্যালি এই 0 1 যে ভেক্টর স্পেসটা তৈরি করে, যে 2 ডাইমেনশনাল ভেক্টর স্পেসটা তৈরি করে, ওই ভেক্টর স্পেসটা একটা রোটেশনের মতো হচ্ছে না? হ্যালো, আছেন আমার সাথে? Yes, sir. জি স্যার, রোটেশন জি, কথা জি। হচ্ছে। ঠিক আছে। তো এই 2 ডাইমেনশনাল স্পেসে রোটেশন হচ্ছে, তো এইটাই আর কি, এইটাই মেইন আইডিয়াটা, অ্যামপ্লিটিউড অ্যামপ্লিফিকেশনের মেইন আইডিয়াটা এইটাই যে আপনার কাছে একটা স্টেট আছে, এই স্টেটটাকে আপনি যে স্টেটটা চান ওই স্টেটটার দিকে ঘুরাবেন, ওকে, ঘুরায় আনবেন। এইটাই বেসিক আইডিয়া, এইটাই রোটেশন। এই রোটেশনটা ইমপ্লিমেন্ট করা হয় একটা স্পেশাল টেকনিক ইউজ করে অ্যামপ্লিটিউড অ্যামপ্লিফিকেশনের, সেটা নিয়ে এখন আমরা কথা বলি। ওকে, তো স্পয়লার অ্যালার্ট যেটা, সেটা হইলো এই রোটেশনটা হইলো দুইটা রিফ্লেকশনের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হয়। আমার এই 2 ডাইমেনশনাল প্রবলেমটার দিকে খেয়াল করি। এই 2 ডাইমেনশনাল প্রবলেমে আমরা যে স্টেটটা আমাদের ডিজায়ার্ড স্টেট, ওই স্টেটটাকে গুড স্টেট বলি, আর যেটা আনডিজায়ার্ড ওইটাকে ব্যাড স্টেট বলি। কি হইলো? ওকে, এটাকে ব্যাড স্টেট বলি। তো আমরা যেটা করি সেটা হইলো ব্যাড, আমাদের যে স্টেটটা তৈরি হয়েছে ওটা ব্যাড স্টেটের থেকে দূরে সরায় গুড স্টেটের দিকে নিয়ে আসি। আচ্ছা, এখন এটা করার জন্য আমরা
একটা জিওমেট্রিক্যাল ট্রিক ইউজ করি, সেটা হইলো দুইটা রিফ্লেকশন ব্যবহার করে রোটেশনটা করি। রিফ্লেকশন 1, রিফ্লেকশন 2। ওকে, দিস কামস ফ্রম জিওমেট্রি, যে দুইটা দুইটা রিফ্লেকশন একটার পর আরেকটা করলে বেসিক্যালি একটা রোটেশন হয়। আচ্ছা, এটা কেমনে হয় এটা চলেন দেখি। আমরা নর্মাল 2 ডাইমেনশনই থাকি, ভিজুয়ালাইজেশনে সহজ হবে। কনসিডার দিস সিনারিও। আমার কাছে একটা ভেক্টর আছে, লেট মি ইউজ কালার। আচ্ছা, আমার কাছে একটা ভেক্টর আছে এটা, ওকে, এবং অন্য দুইটা ভেক্টর আছে, একটা হলো এইটা, বেশি হইলো এটা, এটার নাম দেই, নাম দিলাম হইলো এ, আর এটা নাম দিলাম বি। ঠিক আছে, আচ্ছা, এখন ভেক্টরটা একটু ছোট করে রাখি। আচ্ছা, ধরলাম আমার এই ভেক্টর গুলোর মধ্যে এই অ্যাঙ্গেলটা হলো থিটা। ঠিক আছে, আচ্ছা, তাইলে চিন্তা করেন, আর আমার আমার যে অরিজিনাল ভেক্টরটা হইলো ভি। ভি কে যদি আমি এর রিসপেক্টে রিফ্লেক্ট করি তাইলে কোন ভেক্টরটা পাবো? আচ্ছা, এখানে তো আমি আগে দুইটা ভেক্টর এঁকে ফেলছি, হয়তো একটা ভেক্টর আগে এক লাখ সুবিধা হইতো। ধরলাম আমার দিস ইজ এ ভেক্টর অ্যান্ড দিস ইজ অ্যানাদার ভেক্টর। এটা হইলো আমার এ ভেক্টর আর এটা হইলো বি ভেক্টর। ওকে, তো ভি কে এ রিসপেক্টে রিফ্লেক্ট করা, এটার মিনিং কি? এটার মিনিং হইলো এই এ আর ভি এর মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে, এই সেম অ্যাঙ্গেলটা অপোজিট সাইডে বানায়, তারপর এখানে একটা আঁকা। মানে এ এখানে মিররের মতো কাজ করবে আর কি। হ্যাঁ হ্যাঁ, রাইট। এ কে মিরর ধরে আপনি ভি কে অপর সাইডে রিফ্লেক্ট করবেন। ওকে, এইটাকে আরো একভাবেও দেখা যায়। আরেকভাবে যেটা দেখা যায় সেটা হলো ভি কে যদি আমি দুইটা কম্পোনেন্টে ভাগ করতাম, অর্থাৎ এর প্যারালাল একটা কম্পোনেন্ট আর এর পারপেন্ডিকুলার একটা কম্পোনেন্ট, এরকম দুইটা কম্পোনেন্টে যদি ভাগ করতাম, তো রিফ্লেকশন বেসিক্যালি যেটা করতেছে সেটা হলো এর পারপেন্ডিকুলার যে কম্পোনেন্টটা আছে সেটাকে ফ্লিপ করে দিচ্ছে। ওকে, সেটা ফ্লিপ করে তারপর আবার এই দুইটা জোড়া লাগাইতেছে। তাই হচ্ছে না? দেখেন তো, whether it makes sense or not। মানে ভি কে যদি দুই ভাগে ভাগ করতাম, তাইলে রিফ্লেক্ট করার আগে ভি এর যে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট সেটা হলো এই ডাইরেকশনে পয়েন্ট করতো, আর রিফ্লেক্ট করার পরে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা কি অপোজিট ডাইরেকশনে পয়েন্ট করতেছে না? আর এ বরাবর যে কম্পোনেন্টটা ছিল সেই কম্পোনেন্টটা যেরকম ছিল সেরকমই রয়ে গেছে, যেটাই হওয়ার কথা, যে মিররের উপরেই যদি কোনো কম্পোনেন্ট থাকে তাহলে তো ওইটা তো রিফ্লেক্ট হয়ে কোনো জায়গায় যাবে না, মিররের উপরেই থেকে যাবে। বুঝতে পারতেছেন? ডাজ ইট মেক সেন্স? ইয়েস স্যার, হ্যালো, বুঝতে পারছি। আচ্ছা, তাইলে ধরলাম আমার এই অ্যাঙ্গেলটা হলো আলফা, তাইলে এর রিসপেক্টে যখন রিফ্লেক্ট করব তখন কোন জায়গায় এসে পড়বে? এই জায়গায় এসে পড়বে না? যে এখানে এই অ্যাঙ্গেলটা আলফা হবে, আমি মনে হয় বেশি দূরে আইকা ফেলছি। এটা বেশি দূরে যাবে না, হয়তো এইদিকে এরকম কোন একটা জায়গায় এসে পড়বে। ওকে, আচ্ছা,
এটা একটু বড় করে রাখতে পারলে ভালো হয়। দাঁড়ান, এমনি আর কি, এটা হইলো আলফা, তাইলে এটা মোটামুটি এই ডাইরেকশন বরাবর থাকবে। এটাও আলফা হইছে। আচ্ছা চলবে। আচ্ছা এটা আলফা। তো ফার্স্ট রিফ্লেকশনের পর এই ভি যাবে এইখানে, ভি প্রাইম। আচ্ছা এবার আরেক দফা রিফ্লেক্ট করব, এবার বি এর রেসপেক্টে রিফ্লেক্ট করব। ওকে, তো বি এর রেসপেক্টে যদি রিফ্লেক্ট করি এখন, তাহলে কোন জায়গায় যাবে? তো এইটার সাথে এই অ্যাঙ্গেলটা হইলো এইটা, এটার নাম দিলাম বিটা। আচ্ছা এটার বিটার নাম দেওয়ার দরকার নেই, এটা এটা তো আমরা জানি কোন দিকে যাবে, এটা বাইর করতে পারবো। তো এইটা হয়তো স্যার স্যার এখানে এ আর বি এর ভিতরে আলফা, আর হচ্ছে স্যার যদি আমি এ এর রেসপেক্টে রিফ্লেক্ট করি দেন সেক্ষেত্রে এ আর ভি বারের ভিতরে তো আলফাই হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই যে এই অ্যাঙ্গেলটা আলফা হবে। জি জি জি। Yes, এই অ্যাঙ্গেলটা আলফা হবে। আর এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও বের করে ফেলা সম্ভব। এই অ্যাঙ্গেলটা কি হবে? এটা যদি আলফা হয়, এটা যদি থিটা হয়, তাহলে অ্যাঙ্গেলটা হবে আলফা মাইনাস থিটা। ওকে, আচ্ছা আলফা মাইনাস থিটা যদি হয় তাইলে আরেক দফা রিফ্লেক্ট করা লাগবে। এটা এত ভিজিবিজি হয়ে গেছে এই ইয়াটা, দাঁড়ান আমি পুরোটা আরেকবার ভালো মতো আঁকার চেষ্টা করি। স্যার বি এর জন্য আরেকটা ইয়ে করে দেন স্যার, শুধু এটা তুলে ফেলেছি। হুম, এমনি আর কি। This is A, this is B, আর এইটা ধরলাম আমার ভি। ওকে, আচ্ছা তো এটা যদি থিটা হয় আমি এই বরাবর রিফ্লেক্ট করব। রাইট, এটা হবে V2। আচ্ছা আমি এখানে একটা নাম দেই, বড় অ্যাঙ্গেলটার নাম দেই থিটা। ওকে, ছোট অ্যাঙ্গেল গুলোর নাম দেই, এটার নাম দিলাম আলফা, এটা হবে আলফা। ওকে, এটা এটা কি সেন্স মেক করতেছে যে এর রেসপেক্টে রিফ্লেক্ট করলে এইরকম একটা সিনারিও হবে? এই ফিগারটাকে হয়তো আরেকটু ভালো মতো বোঝা যাইতেছে। ঠিক আছে, এবার হ্যালো, কিছু বলতেছিলেন? না না আচ্ছা এবার ভি2 কে বি এর রেসপেক্টে আরেকবার রিফ্লেক্ট করব। তো বি এর রেসপেক্টে যদি আরেকবার রিফ্লেক্ট করি তাহলে কোন জায়গায় যাবে? এই জায়গায় যাবে না? দেখেন তো, এটা অন্য নাম দেখা কি। সেকেন্ড রিফ্লেকশনের পর এরকম একটা জায়গায় আসবে। ওকে, তো এই অ্যাঙ্গেলটা কত ছিল? এই অ্যাঙ্গেলটা ছিল আলফা মাইনাস থিটা, থিটা মাইনাস আলফা। সরি থিটা মাইনাস আলফা। যেহেতু এখানে থিটাটা বড় ধরছি, মানে আলফা মাইনাস থিটা হতে পারতো ডিপেন্ডিং অন দ্য ফিগার, বাট বাট এই এই দুইটা কোন একটা হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটাও সেমই হবে, থিটা মাইনাস আলফা হবে। সেন্স মেক করতেছে? ইয়েস স্যার। আচ্ছা তাইলে এবার এবার একটা জিনিস খেয়াল করেন, আমার ভি ভেক্টরটা কি হইলো? ভি ভেক্টরটা এই বরাবর ছিল, এইটা ঘুরে ঘুরে এই জায়গায় চলে আসছে, রাইট? তো ভি ভেক্টরটা টোটাল কি পরিমাণ ঘুরছে? আচ্ছা এটা মানে আমরা অ্যাঙ্গেল গুলা ধরে ক্যালকুলেশন করলেই পেয়ে যাবো। এখানে আলফা, এখানে আলফা, এখানে থিটা মাইনাস আলফা, এখানে থিটা মাইনাস আলফা, তাইলে 2 ইন্টু থিটা মাইনাস আলফা প্লাস 2 আলফা না, জি স্যার। which is 2 থিটা।
এই থিটাটা কি ছিল, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল। তার মানে আমার যদি এরকম দুইটা ভেক্টর থাকে এ আর বি, সাচ দ্যাট দুইটার মধ্যে অ্যাঙ্গেল হয় থিটা, আমি ভি কে একবার এ রেসপেক্টে রিফ্লেক্ট করে আরেকবার বি রেসপেক্টে রিফ্লেক্ট করে ভি কে 2 থিটা অ্যাঙ্গেলে ঘুরে ফেলতে পারবো। ঠিক আছে, অর্থাৎ দুইটা রিফ্লেকশন জোড়া লাগায় আমি একটা রোটেশন করতে পারবো, এবং রোটেশনের ডাইরেকশন কোন দিকে হবে, এ থেকে বি এর দিকে হবে। মানে ফার্স্ট রিফ্লেকশন থেকে সেকেন্ড রিফ্লেকশন, মানে ফার্স্ট রিফ্লেকশনের ভেক্টরটা তো ছিল এ, আর সেকেন্ড রিফ্লেকশনের ভেক্টরটা ছিল বি। তো ফার্স্ট রিফ্লেকশন থেকে, মানে ফার্স্ট ভেক্টর থেকে সেকেন্ড ভেক্টর দিকে গেলে যেই যেই ডাইরেকশনটা হয়, যেমন এই ক্ষেত্রে হইলো আমাদের এই ওই ডাইরেকশনটা ছিল এইটা, ঠিক আছে, এর থেকে বি এর দিকে। তো বি ভেক্টরটাও এর থেকে বি এর দিকে ঘুরছে, বুঝতে পারছেন? হ্যালো, আচ্ছা। তো আইডিয়া এইটাই, এই সেম আইডিয়াটাই বেসিক্যালি আমরা অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফিকেশনে ব্যবহার করব। অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফিকেশনে আমাদের দুইটা কাজ করব। একটা হইল এইটা, আমরা ধরেন অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করছি, অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করার পরে আমি একটা স্টেট পাইছি, স্টেটটা হইলো এইটা, এই যে এই স্টেটটা পাইছি। এই স্টেটটার একটা নাম আছে, এটাকে আমরা বলবো স্টার্টিং স্টেট। ওকে, তো আমি যেটা করব সেটা হইলো স্টার্টিং স্টেটের উপর রিপিটেডলি দুইটা রিফ্লেকশন বানাই অ্যাপ্লাই করতে থাকবো। আমি কোন দিকে ঘুরাইতে চাই, স্টার্টিং স্টেটটাকে গুড স্টেটের দিকে ঘুরাইতে চাই। ওকে, তো আমি যেটা করব, প্রথমে ব্যাড স্টেটের রিসপেক্টে একটা রিফ্লেকশন অ্যাপ্লাই করব, তারপর স্টার্টিং স্টেটের রিসপেক্টে আরেকটা রিফ্লেকশন অ্যাপ্লাই করব। ওকে, তো আমার স্টার্টিং স্টেট আর ব্যাড স্টেটের মধ্যে অ্যাঙ্গেল যদি হয় থিটা, তাহলে এইটা একবার রিফ্লেক্ট করার পরে 2 থিটা অ্যাঙ্গেলে ঘুরে যাবে। ওকে, দিস অ্যাঙ্গেল উইল বি 2 থিটা। এই পুরাটা আর কি একটা রোটেশন, একটা 2 থিটা রোটেশন। একটা 2 থিটা রোটেশনের ভিতরে আমি একবার আর বের আর একবার আর সাইড অ্যাপ্লাই করব, তারপরে আবার আবার এই দুইটা অ্যাপ্লাই করবো, অর্থাৎ এই দুইটা 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 করে অ্যাপ্লাই করতে থাকবো। দুইটা 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 করে অ্যাপ্লাই করতে থাকলে 2 থিটা 2 থিটা 2 থিটা করে করে ঘুরতে 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 যে আপনার তারপরে গুড স্টেটের উপর আইসা পড়বে। একদম এক্স্যাক্টলি এসে নাও পড়লেও কাছাকাছি এসে পড়বে হয়তো। ওকে, আচ্ছা, এটা হইলো আপনার অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফিকেশনের মেইন আইডিয়া, কোর আইডিয়া, যে অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফিকেশনে আমরা একটা অ্যামপ্লিটিউড বাড়াই, অন্য অ্যামপ্লিটিউড গুলো কমাই। একটা অ্যামপ্লিটিউড বাড়ানো আর অন্যগুলো কমানো, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু আমার যে হিলবার্ট স্পেস আছে, হিলবার্ট স্পেসের মধ্যে আমার ভেক্টরটাকে, যে স্টেট ভেক্টরটা তৈরি হয়েছে, স্টেট ভেক্টরটাকে ঘুরানোর ইকুইভ্যালেন্ট। আচ্ছা, তো এখন ঘুরাবো কেমনে? আমরা ঘুরানোটা ইমপ্লিমেন্ট করি, অর্থাৎ রোটেশন জিনিসটা ইমপ্লিমেন্ট করি দুইটা রিফ্লেকশনের মাধ্যমে। রিফ্লেকশনের জন্য দুইটা ভেক্টর দরকার, একটা ভেক্টর নেই আমাদের যে ব্যাড ভেক্টর, যে ভেক্টরটা চাই না সেইটা, ব্যাড ভেক্টরটা নেই, আরেকটা ভেক্টর নেই স্টার্টিং ভেক্টর, অর্থাৎ যে জায়গা থেকে শুরু করছি ওই জায়গাটাকেই। ওকে, তো এই ব্যাড আর ব্যাড আর আর স্টার্ট, ব্যাড স্টার্ট ব্যাড স্টার্ট এইভাবে রিফ্লেক্ট করতে থাকলে এই আমার ভেক্টরটা 2 থিটা করে করে গুড স্টেটের দিকে সরতে থাকবে। তারপর আফটার এ সার্টেন অ্যামাউন্ট অফ ইটারেশনস আমরা আর কি পাই যাব। আচ্ছা, এখন এই রিফ্লেকশন ভেক্টর গুলো বানায় কেমনে এটা দেখতে চলে। Suppose I have a vector S, এই S ভেক্টরের রেসপেক্টে রোটেট করা, এটার মানে কি? এটার মানে হইলো, আচ্ছা ভিজুয়ালি যেটা যেটা আর কি আমরা দেখি, যে ধরলাম দিস ইজ মাই ভেক্টর S, আর আমার কাছে অন্য একটা ভেক্টর আছে V। তো ভিজুয়ালি এটার মিনিং হইল যে V এর যে কম্পোনেন্টটা S এর দিকেই আছে ওই কম্পোনেন্টটাকে চেঞ্জ করব না। ওকে, আমি
এস এর দিকে যে কম্পোনেন্টটা আছে সেই কম্পোনেন্টটাকে চেঞ্জ করব না, এস এর পারপেন্ডিকুলার যে কম্পোনেন্টটা আছে সেই কম্পোনেন্টটাকে ফ্লিপ করে দিব। ওকে, তো রিফ্লেক্ট করলে বেসিক্যালি এই জিনিসটাই হয় আপনার। যে ভেক্টর রেসপেক্টে রিফ্লেক্ট করতেছেন ওই ভেক্টর বরাবর কম্পোনেন্ট গুলো চেঞ্জ হয় না, আর ওই ভেক্টরের পারপেন্ডিকুলার বরাবর সব কম্পোনেন্ট চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো আর এস যদি আমি তাইলে আচ্ছা তাইলে আর এস এস এর উপর যদি অ্যাপ্লাই করতাম তাহলে কি পাইতাম বলতে পারবেন? যদি এস ভেক্টরটার উপরেই আর এস অ্যাপ্লাই করতাম তাহলে কি পাইতাম? সেমই থাকতো। এসি থাকতো। আচ্ছা, আর যদি আমি এস এর পারপেন্ডিকুলার কোনো কম্পোনেন্টের উপর আর এস অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? 90 ডিগ্রি হয়ে যাবে। 0। জিরো পাবো কি দেখেন তো, চিন্তা করেন। যেমন দিস 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 ইজ এ কম্পোনেন্ট যেটা এস এর উপর পারপেন্ডিকুলার, এটাকে রিফ্লেকশনটা কি কাজ করতেছে? জিরো করে সরি দিচ্ছে। সরি, মাইনাস ওইটা। হ্যাঁ রাইট, মাইনাস এস পারপেন্ডিকুলার। কিছুটা 180 ডিগ্রির মতো চিন্তা করতে পারিস। হ্যাঁ 180 ডিগ্রি ফ্লিপ হচ্ছে, রাইট। তাইলে আর এস এর রিপ্রেজেন্টেশন কি? আর এস এর রিপ্রেজেন্টেশন এইটা হইতো না? দেখেন তো, এস এর সাথে এস এর আউটার প্রোডাক্ট মাইনাস এস পারপেন্ডিকুলারের সাথে এস পারপেন্ডিকুলার আউটার প্রোডাক্ট, এটাই হইতো না? ইয়েস স্যার। ঠিক আছে, আচ্ছা। তো টু যদি টু ডাইমেনশন হয়, দুইটা ডাইমেনশন হইলে এস এর আউটার প্রোডাক্ট প্লাস এস পারপেন্ডিকুলার আউটার প্রোডাক্ট এটা কি জানেন? বলতে পারবেন? মানে আচ্ছা চিন্তা করেন, এস হইলো 0 আর এস পারপেন্ডিকুলার হইলো 1, 0 0 প্লাস 1 1 কি? আইডেন্টিটি। রাইট, আইডেন্টিটি। তো এটা তো টু ডাইমেনশন। যদি মাল্টিপল ডাইমেনশন থাকে তাহলে মাল্টিপল ডাইমেনশনে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট একটা হবে না, অনেকগুলো হইতে পারে, রাইট? মানে অনেক অনেক ডাইরেকশনে পারপেন্ডিকুলার হইতে পারে। তো সেখানে আমি একটা ইন্ডেক্স দিতে পারি যে এস আই। ওকে, তো সেইখানে আমার তাইলে আমার অরিজিনাল এস ভেক্টরটা আর এস এর আর যদি এস আই হয় তাইলে ধরলাম দুইটা কম্পোনেন্ট আছে, দুইটা পারপেন্ডিকুলার ডাইরেকশন আছে, আমি 3 ডাইমেনশনে চিন্তা করতেছি, এস একটা ভেক্টর আর ওইটা পারপেন্ডিকুলার দুইটা ডাইরেকশন আছে, তাহলে আমার এখানে S1 পারপেন্ডিকুলার আসতো, অর্থাৎ এখানে দুইটা টার্ম থাকতো আর কি, S1 পারপেন্ডিকুলার এটা আউটার প্রোডাক্ট আর S2 পারপেন্ডিকুলার এটা আউটার প্রোডাক্ট। S2 টা বুঝলাম না, আরেকবার একটু বলবেন? আচ্ছা, S2 বলতে বুঝাচ্ছি যে আপনি চিন্তা করেন, আচ্ছা আপনি 3 ডাইমেনশনে চিন্তা করেন, 3 ডাইমেনশনে আপনি আপনার যে জিরো ভেক্টরটা, এখন 3 ডাইমেনশন আঁকাতে একটু টাফ, ওকে, আপনি চিন্তা করেন যে আমার এই যে স্ক্রিনটা দেখতে পারতেছেন এই স্ক্রিনটা হইলো XY প্লেন। ওকে, এই স্ক্রিনটা XY প্লেন আর আপনার জেড অ্যাক্সিস হইলো স্ক্রিন থেকে বের হয়ে আসতেছে, স্ক্রিন থেকে উপরের দিকে হইলো জেড অ্যাক্সিস। এখন এই জেড অ্যাক্সিস বরাবর আপনি একটা পয়েন্ট রিফ্লেক্ট করতে চান বা একটা ভেক্টর রিফ্লেক্ট করতে চান। চিন্তা করেন যে এক্স অ্যাক্সিস বরাবর একটা পজিটিভ, এক্স অ্যাক্সিসে পজিটিভ ডাইরেকশনে একটা ভেক্টর আছে, ওই ভেক্টরটাকে এই জেড বরাবর যে ইউনিট ভেক্টরটা আছে জেড অ্যাক্সিস বরাবর, জেড অ্যাক্সিস দিয়ে যদি রিফ্লেক্ট করেন তাহলে কি পাবেন? মাইনাস এক্স বরাবর একটা ভেক্টর পাবেন না? বুঝতে পারতেছেন এই ভিজুয়ালাইজেশনটা? জেড অ্যাক্সিস চিন্তা করেন, এক্স অ্যাক্সিস চিন্তা করেন, ওয়াই অ্যাক্সিস চিন্তা করেন, এটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন। এক্স অ্যাক্সিসটাকে যদি জেড অ্যাক্সিস দিয়ে রিফ্লেক্ট করেন, জেড অ্যাক্সিস ব্যবহার করে রিফ্লেক্ট করেন তাহলে মাইনাস এক্স অ্যাক্সিস পেয়ে যাবেন না? ইয়েস স্যার। সিমিলারলি ওয়াই অ্যাক্সিসটাকে যদি জেড অ্যাক্সিস ব্যবহার করে রিফ্লেক্ট করেন মাইনাস ওয়াই অ্যাক্সিস পেয়ে যাবেন না? মাইনাস ওয়াই। আর জেড অ্যাক্সিস বরাবরই থাকবে না? জি স্যার। জেড অ্যাক্সিস ব্যবহার করে যদি রিফ্লেক্ট করি, হ্যাঁ স্যার। এইটাই লিখলাম। তাইলে আমার যদি এরকম 3টা ডাইরেকশন থাকতো, অর্থাৎ আমি এরকম একটা জিনিস যদি লিখতাম আর জেড, তো আর জেড
জেড জেড অ্যাক্সিস বরাবর ভেক্টরের উপর অ্যাপ্লাই করলে জেড কে জেড এর মতোই রাখবে। আর জেড যদি এক্স বরাবর অ্যাপ্লাই করি তাহলে মাইনাস এক্স দিবে, আর আর জেড যদি ওয়াই বরাবর অ্যাপ্লাই করি যদি ওয়াই বরাবর অ্যাপ্লাই করি তাহলে মাইনাস ওয়াই দিবে। যদি তাই হয়, আর আমার 3 ডাইমেনশনে তো এক্স ওয়াই জেড ছাড়া আর কোনো ভেক্টর নাই, রাইট? তাইলে আমি 3টা বেসিস ভেক্টর জন্য যেহেতু ডিফাইন করে ফেলছি, তাহলে আর জেড কে আমি এমনি লিখতে পারতাম না? দেখেন whether this makes sense। জেড এর সাথে জেড এর আউটার প্রোডাক্ট মাইনাস এক্স এর সাথে এক্স এর আউটার প্রোডাক্ট মাইনাস ওয়াই এর সাথে ওয়াই এর আউটার প্রোডাক্ট। এটা কি সেন্স মেক করে যে এইটা কেন লিখতে পারবো, এই এক্সপ্রেশনটা কেন লিখতে পারবো, আর জেড কে কেন এমনি লিখতে পারবো? বুঝতেছেন? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, ওই সেম সেম কনসেপ্টটাই আমি তো এখানে এক্স ওয়াই জেড বললাম, আমি জেনারেল বলছি যে ধরেন আপনার ডাইরেকশন আছে, 3টা ডাইরেকশন আছে, S0 S1 S2। আপনি S0 রিসপেক্টে হলো রিফ্লেক্ট করতে চান, তো এই টার্মটাকে S0 টার্মের মতো চিন্তা করতে পারেন। তো S0 টার্মটাকে সে প্রিজার্ভ করবে আর বাকি টার্মগুলোকে ফ্লিপ করে দিবে, এটাই লিখছি। ওকে, আচ্ছা। এখন তারপরে আমি এখন একটা আইডেন্টিটি ইউজ করব, সেটা হইলো যে ধরলাম যদি 3টা হইতো, তো আমার সবগুলা বেসিস ভেক্টরের আউটার প্রোডাক্ট যোগ করলে আইডেন্টিটি পাওয়া যায়। অর্থাৎ আমি এই জিনিসটা ব্যবহার করব, এই রেজাল্টটা ব্যবহার করব, S0 সাথে S0 আউটার প্রোডাক্ট প্লাস S1 এর সাথে S1 এর আউটার প্রোডাক্ট প্লাস S2 এর সাথে S2 এর আউটার প্রোডাক্ট। এই সবগুলা অর্থনর্মাল বেসিস ভেক্টরের আউটার প্রোডাক্ট যোগ করলে আইডেন্টিটি পাওয়া যায়। এটা কি আপনারা জানেন? এর একটা নাম আছে, স্পেশাল নাম আছে, এটাকে কমপ্লিটনেস রিলেশন বলে। ডিকম্পোজিশন অফ আইডেন্টিটিও বলে। হ্যাঁ হ্যাঁ, ডিকম্পোজিশন অফ আইডেন্টিটি বা কমপ্লিটনেস, দুইটাই বলে। ওকে, কেন যারা জানেন না, এটা প্রুফ বেশ সহজ। আচ্ছা, প্রুফটা করাইলাম না, আপনি প্রুফটা দেখে নিন, ঠিক আছে? মানে যে কোনো ভেক্টরকে ধরেন, আচ্ছা প্রুফটা করবেন যেমনে, একটা ভেক্টর নেবেন সাই, সাইকে এই বেসিসে এক্সপ্রেস করবেন, এই বেসিসে এক্সপ্রেস করার পর এই অপারেটরটা এই সাইয়ের উপর অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে দেখবেন যে সাইয়ের উপর অ্যাপ্লাই করার পর সাই পাওয়া গেছে। তো সব ভেক্টরের জন্য বেসিক্যালি যে কোনো ভেক্টর অ্যাপ্লাই করলে এই ভেক্টরটা ওই ভেক্টরটাকে ফেরত দেয়, এই কারণে এটা আইডেন্টিটির মতো কাজ করে। তো তাইলে আমার রিফ্লেকশন ইউনিটারিটা ছিল এই ফর্মের, এই আমাকে সময় বললেন, রিফ্লেকশন ইউনিটারিটা ছিল এই ফর্মের। স্যার আজকে 3 বছরের ক্লাস ক্যান্সেল হয়েছে, আপনি নিতে পারবেন ক্লাস, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, এখন আমার নিজেরও সময় লাগবে কারণ আমার এটা পরে আরেকটা ক্লাস আছে। S1 এর সাথে S1 এর আউটার প্রোডাক্ট মাইনাস S2 এর সাথে S2 এর আউটার প্রোডাক্ট, মানে S0 রিসপেক্টে যদি আমি রিফ্লেক্ট করি তাইলে আর কি এই জিনিসটা পাইতাম, রাইট? আমার RS2 would be RS0 would be this। আমার অবস্থা খারাপ। আচ্ছা, এইটাকে এখন আমি কমপ্লিটনেস ব্যবহার করে এমনি লিখতে পারি, দেখেন কি রে ভাই এরকম করতেছে কেন? গরম হয়ে গেছে নাকি, এই কারণে এরকম করতেছে। আচ্ছা, টু S0 মাইনাস S0 প্লাস S1 প্লাস S2 এটা লিখতে পারবো না? দেখেন তো whether this makes sense। কি করছি, S0 একবার যোগ করছি, একবার বিয়োগ করছি, মেক সেন্স? হ্যালো, Yes, sir. অনলাইন ক্লাস নেওয়া এত পেইন, মানে
আর কিছু বোঝা যায় না, স্টুডেন্টরা বুঝতেছে নাকি বুঝতেছে না, এখন আপনারাও রেসপন্স করেন না। এটা স্যার আজকে তো শেষ, এরপর এরপর প্যারা নাই আর। জানি না ভাই, জানি না ইলেকশনের পর কি হবে, ঠিক আছে, আই ডোন্ট নো। স্যার দেখা যাক। আচ্ছা, আরেকবার এইটাকে লেখা আরেকবার যাবে একটু হলো বলবেন। 2s0 মাইনাস আইডেন্টিটি। তো আচ্ছা, এত যুদ্ধ কেন করলাম? এত যুদ্ধ করলাম হইলো, এইটা হইলো রিফ্লেকশন অপারেটরের জেনারেল ফর্ম। ওকে, দিস ইজ দ্য জেনারেল ফর্ম। মানে আপনার কাছে যদি একটা ভেক্টর থাকে ইউ, আর আপনি সেই ইউ ভেক্টর বরাবর ইউ ভেক্টর দিয়ে রিফ্লেক্ট করতে চান, অর্থাৎ ইউ ভেক্টরটাকে মিরর হিসাবে ব্যবহার করে রিফ্লেক্ট করতে চান, তাইলে সেই রিফ্লেকশন অপারেটরটা হইলো এই অপারেটরটা, ইউ এর সাথে ইউ এর আউটার প্রোডাক্ট মাইনাস আইডেন্টিটি। ওকে, এবং আপনি চেক করতে পারেন যে এখানে আপনি আপনি ইউ অ্যাপ্লাই করেন, এই অপারেটরটা ইউ এর উপর অ্যাপ্লাই করেন, দেখবেন ইউই পাবেন। আর যদি ইউ এর পারপেন্ডিকুলার কোনো ভেক্টর উপর এক করান, তাহলে দেখবেন মাইনাস, ওই পারপেন্ডিকুলার ভেক্টরের মাইনাসটা পাবেন। ঠিক আছে? আচ্ছা, তো দিস ইজ মাই রিফ্লেকশন অপারেটর। তাইলে আমরা অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফিকেশন করতে চাইলে আমাদের কি কি লাগবে? বেসিক্যালি এই দুইটা রিফ্লেকশন অপারেটর লাগবে। একটা হলো আর ব্যান্ড, আর ব্যান্ড এটা লাগবে, টু ব্যাড এর সাথে ব্যাড এর আউটার প্রোডাক্ট -1 মাইনাস আইডেন্টিটি, আর আর স্টার্ট লাগবে, টু স্টার্ট এর সাথে স্টার্ট এর আউটার প্রোডাক্ট আইডেন্টিটি। ওকে, আচ্ছা, এখন এখানে কিছু ব্যাপার আছে। কয়টা বাজে? স্যার 3:20। 3:20। আচ্ছা আচ্ছা, এখানে এখানে থামি, নেক্সট পার্টটা নেক্সট ক্লাসে বলবো। তো এখানে কিছু ব্যাপার আছে। ব্যাপারটা হইলো, স্টার্টিংটা বানানো যায়, স্টার্টিংটা হয়তো ইনটুইটিভলি সেন্সও মেক করা যায় যে এই ধরনের হয়তো একটা ইউনিটারি বানানো যাবে, কিন্তু এই ইউনিটারিটা বানাইতে পারবো এটা একটু ট্রিকি কেন? কারণ মানে দেখে মনে হইতে পারে যে এই ইউনিটারির মধ্যে তো ব্যাড স্টেটটা জানা লাগবে এই ইউনিটারিটা বানাইতে গেলে, এবং ইন সাম সেন্স এইটাও মনে করতে পারেন যে ব্যাড স্টেট জানলে তো স্টার্টিং স্টেট জান, কিন্তু আসলে তা না। তো আমরা এই আর ব্যাড জিনিসটা, ওই যে চেকিং ফাংশনের নাম বললাম, সেই চেকিং ফাংশন ব্যবহার করে এই আর ব্যাডটা বানাইতে পারবো। ওকে, আর বাকিটা তো হইল। আচ্ছা, তাহলে রিক্যাপ অফ টুডেস ক্লাস। রিক্যাপ হলো কি দেখলাম, একটু ছোটখাটো রিভিউ করলাম যে আগে কি কি দেখে আসছি। আমরা ক্লাসিক্যাল বিটকে কম্পিউটেশনাল বেসিসে ম্যাপ করি, ফাংশনকে ফেস কিকব্যাকে ম্যাপ করি অথবা ওরেকলে ম্যাপ করি, তারপর অল ইনপুট স্টেট কেমনে বানায় সেটা দেখলাম, সেটা একটা রিক্যাপ দেখলাম। তারপরে অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফিকেশন শুরু করলাম। অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফিকেশনের আইডিয়াটা হইলো যে, মানে ক্লাসিক্যাল প্রবাবিলিস্টিক অ্যালগরিদম আইডিয়াটা হলো এরকম যে, এমন যদি একটা অ্যালগরিদম থাকে যেটা উইথ প্রবাবিলিটি পি সাকসিড করে, তাইলে অন অ্যাভারেজ ওই অ্যালগরিদমটা 1/p বা রান করা লাগবে ওইটা সাকসেসফুল হওয়ার জন্য। ঠিক আছে? আচ্ছা, ও আমি তো অ্যাডভান্টেজটা বলি নাই, স্পয়লার অ্যালার্ট দিয়ে দেই যে কোন দিকে যাচ্ছি সেটা দেখাই। সেটা হইলো অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফিকেশন, ক্লাসিক্যাল একটা প্রবাবিলিস্টিক অ্যালগরিদম আপনার সাকসিড করার জন্য তো 1/p বার রান করা লাগে। ওটা কোয়ান্টামে আপনি 1/√p বার রান করে সাকসিড করতে পারবেন অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফিকেশনের মাধ্যমে। অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফিকেশন বেসিক্যালি এই অ্যাডভান্টেজটাই দেয়, একটা কোয়াড্রেটিক স্পিড আপ দেয়। জেনারেল ক্লাসিক্যাল অ্যালগরিদম 1/p লাগে, কোয়ান্টাম মানে অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফিকেশন পর 1/√p দিয়ে করা যায়। আচ্ছা, তো অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফিকেশনের আইডিয়াটা কি? আইডিয়াটা হইলো আমি এরকম আমার অল ইনপুট স্টেট আছে, অল ইনপুট স্টেটই হওয়া লাগবে সেটাও নেসেসারি না। মানে
ইন সাম সেন্স আপনি সাম কোয়ান্টাম অ্যালগরিদম, ইউ হ্যাভ রান সাম কোয়ান্টাম অ্যালগরিদম, যেটা একটা আউটপুট দিছে, সেই আউটপুটে একটা গুড পার্ট আছে আর একটা ব্যাড পার্ট আছে, ঠিক আছে? অর্থাৎ যে আউটপুটটা দিছে ওই আউটপুটে আপনি যে আউটপুটটা চান, আপনার ডিজায়ার্ড আউটপুটের একটা অংশ আছে, কিন্তু সুপার পজিশনের মধ্যে এমন কিছু অংশ আছে যেগুলো আপনি চান না। তো অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফিকেশন হইলো যে অংশটা আপনি চান সেটার অ্যামপ্লিটিউডটা বাড়ানো, আর যে অংশটা চান না সেটার অ্যামপ্লিটিউডটা কমানো। তো এই প্রসিডিউরটা বেসিক্যালি আপনার হিলবার্ট স্পেসে একটা রোটেশনের মতো কাজ করে। তো অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফিকেশনের মেইন আইডিয়াটা হইলো যে আমি কিভাবে আমার এই আউটপুট সেটটা আমার কোয়ান্টাম অ্যালগরিদমে, মানে অলরেডি একটা কোয়ান্টাম অ্যালগরিদম আছে, ওইটার আউটপুট সেটটাকে ঘুরায় আমার যে গুড স্টেট বা যে ডিজায়ার্ড স্টেট, সেই ডিজায়ার্ড স্টেটের দিকে নিতে পারি। তো এটা আমরা কেমনে করি? এটা করি হইলো এইভাবে। তো এই যে ঘুরানোটা বা হিলবার্ট স্পেস বা যে কোনো ভেক্টর স্পেসে এই রোটেশনটা আমরা দুইটা রিফ্লেকশনের মাধ্যমে ইমপ্লিমেন্ট করি। তো দুইটি রিফ্লেকশন যে একটা রোটেশন তৈরি করে, এটার এক্সাম্পল আপনাদের দেখাইলাম আর কি। যে ধরলাম আমার দুইটা ভেক্টর আছে এ আর বি, এ কে বি এর দিকে ঘুরাবো। তো এ আর বি এর সরি এ কে বি এর দিকে ঘুরাবো না, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হইলো থিটা, এর ভি কে ঘুরাবো। তো আমি যদি ভি কে ফার্স্টে এ রেসপেক্টে রিফ্লেক্ট করি, তারপরে বি এর রেসপেক্টে রিফ্লেক্ট করি, তাইলে যেটা হবে সেটা হইলো যে ভি 2 থিটা অ্যাঙ্গেল ঘুরবে। এবং কোন ডাইরেকশনে ঘুরবে? ফার্স্ট রিফ্লেকশন থেকে সেকেন্ড রিফ্লেকশনের ডাইরেকশনে। অর্থাৎ আমি যদি আগে রেসপেক্টে রিফ্লেক্ট করি তারপর বি রেসপেক্টে রিফ্লেক্ট করি, তাইলে এ থেকে বি এর দিকে ঘুরবে, অ্যাঙ্গেল হলো 2 থিটা। তারপরে কি করলাম? তারপরে হলো এই রোটেশন যে ইউনিটারিটা, এই ইউনিটারিটার একটা এক্সপ্রেশন বাই করলাম, ঠিক আছে? যে কোনো ইফ ইউ হ্যাভ সাম ভেক্টর ইউ, তাহলে সেই ভেক্টরের রেসপেক্টে রিফ্লেকশন হইলো 2 ইউ এর সাথে ইউ এর আউটার প্রোডাক্ট মাইনাস আইডেন্টিটি। ওকে, তো নেক্সট ক্লাসে আর কি আমরা এইখান থেকে আরো অ্যানালাইসিস করে আর কি আমাদের আর ব্যাড আর আর স্টার্ট, নেক্সট ক্লাসের এজেন্ডাও বলে দেই। নেক্সট ক্লাসে হইলো আর ব্যাড আর আর স্টার্ট কেমনে বানায় এটা দেখবো। আর এই অ্যালগরিদমের হইলো অ্যাডভান্টেজ কত, অ্যাডভান্টেজ বলতে মানে ওই যে রান টাইম কত, রান টাইমের কমপ্লেক্সিটি অ্যানালাইসিসটা দেখবো, যেটা হোপফুলি আমাদের 1/√p আসবে হোপফুলি। ঠিক আছে, ওকে, আজকে ক্লাস একটু পর্যন্ত। থ্যাংক ইউ। আপনাদের একটা প্রবলেম সেট আপলোড করে দিব আজকে, ওইটা কইরেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা। Thank you, sir.